হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ সেন রাজবংশ সম্পর্কে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি তোমাদের পাল ডাইনেস্টি সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাসটি করিয়েছি। যারা ক্লাসটি এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখো। তোমরা সেখান থেকে অজানা অনেক নতুন নতুন ইনফরমেশনগুলো জানতে পারবে, যেখান থেকে বিভিন্ন পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে। এই ক্লাসটি তুমি যদি কন্টিনিউ করো তাহলে এখান থেকেও যে পরীক্ষাতে প্রশ্ন আসবে সেগুলির আনসার বা উত্তর তুমি দিতে পারবে। তাই আমি তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, ক্লাসটিকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তাহলে তোমাদের সেন রাজবংশ সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আর শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করি। তাহলে আমরা সেন রাজবংশ সম্পর্কে আলোচনার আগেই একটু বলি, পাল রাজবংশের শেষ দিকে অর্থাৎ রামপাল যখন সিংহাসনে বসেন, অর্থাৎ রামপালের পরবর্তীকাল থেকে পাল বংশের যে সকল রাজারা সেই সাম্রাজ্যর উত্তরাধিকার হিসেবে সিংহাসন আহরণ করেছিলেন তারা ছিলেন দুর্বল প্রকৃতি। তাহলে আমি কি বললাম যে রামপালের পরবর্তীকালে যে সকল উত্তরাধিকার সূত্রে সিংহাসন লাভ করেছিল পাল বংশের তারা প্রত্যেকেই ছিল দুর্বল প্রকৃতির। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সেই সকল রাজাদের যে সকল মন্ত্রী বা সেনাপতিরা ছিলেন তারা বিভিন্ন জায়গাতে সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে পরাজিত করে সেখানে একটি নতুন রাজবংশের সৃষ্টি বা জন্ম দেয়, সেটি হলো কি সেন বংশ। তাহলে আমি আরেকবার বলে দিই যে রামপালের পরবর্তীকালে যখন এই পাল বংশের উত্তরাধিকার সূত্রে যারা সিংহাসনে বসেন তারা ছিলেন খুবই দুর্বল প্রকৃতির। আর এই দুর্বলতার সুযোগেই সেন রাজবংশের যে সকল মন্ত্রী বা সেনাপতিরা ছিলেন অর্থাৎ সামন্ত প্রভুরা তারা সেই সকল রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, অর্থাৎ তাদেরকে পরাজিত করে তারা স্বাধীন রাজা হিসেবে একটি নতুন রাজবংশের পতন ঘটান, সেটি হলো কি সেন রাজবংশ। আর এই সেন রাজবংশ 1 শতাব্দীর বেশি সময় ধরে বাংলা শাসন করেছিল। আর যদি তাদের সময়কালটা আমি বলি তাহলে তোমরা এটা মনে রাখবে 1097 থেকে 1225, অর্থাৎ 1 শতাব্দীরও বেশি সময় ধরে তারা শাসন করেছিল পূর্ব ভারতে। আর তাদের পূর্বপুরুষরা নাকি দক্ষিণ থেকে এসেছিলেন, অর্থাৎ 11 শতাব্দীর প্রথম দিকে দক্ষিণ পশ্চিম বাংলায় নিজেদের প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে আমরা কি জানতে পারলাম যে এই সেন রাজবংশের উত্তরাধিকাররা তারা দক্ষিণ থেকে এসেছিলেন এবং 11 শতাব্দীর প্রথম দিকে দক্ষিণ পশ্চিম বাংলায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিল। আর এই রাজবংশের উৎপত্তি বিষয়ে একাধিক মত আমরা দেখতে পাই। কোনো ঐতিহাসিকরা বলে থাকেন যে এই সেনরা ক্ষত্রিয় ছিল না, তারা নাকি বৈদ্য সম্প্রদায়, অর্থাৎ যারা চিকিৎসা করত তাদের উত্তরাধিকার ছিলেন। আবার এই সেন রাজারা নিজেদেরকে তারা কি বলেন, তারা বলেন যে তারা নাকি চন্দ্র বংশ থেকে উদ্ভূত হয়েছে, এটাই আমরা জানতে পারি। এরা নিজেদেরকে চন্দ্র বংশভূত বলে মনে করেন, কিন্তু এই সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে, আমরা অত বিতর্কতে যাব না। তাহলে আমরা এবার বলি যে এই বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন প্রতিষ্ঠাতার নাম দেখতে পাবে, কোথাও দেখতে পাবে সামন্ত সেন, কোথাও দেখতে পাবে হেমন্ত সেন। তাহলে এই দুটোকে মিক্স না করে আমি বলি, তোমরা মনে রাখো যে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন এবং সামন্ত সেনের পরবর্তীকালে সিংহাসনে বসেন কে হেমন্ত সেন। আর হেমন্ত সেনের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি ছিলেন কে বিজয় সেন। আর এই বিজয় সেনই হলেন এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে চলো এবার আমরা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ্রিস্টীয় 11 শতাব্দীর শেষ ভাগ, অর্থাৎ 11 শতাব্দীর শেষ ভাগ নয়, আমরা বলবো 11 শতাব্দী থেকে, এখানে একটু টাইপিং এ ভুল রয়েছে। তোমরা দেখবে খ্রিস্টীয় 11 শতাব্দীর থেকে মোটামুটি পালদের ধ্বংস স্তূপের উপরে সেন বংশের উত্থান ঘটে। তাহলে তোমরা মনে রাখবে যে 11 শতাব্দীর দিকে সেন বংশ মূলত পাল বংশ জায়গাতেই তাদের নিজেদের শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। আর এই সেন বংশের যিনি প্রতিষ্ঠাতা, তোমরা মনে রাখবে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন কে সামন্ত সেন। তারা দক্ষিণাত্তর কর্ণাটক অঞ্চল থেকে বাংলায় এসে তিনি রাঢ় অঞ্চলে তার বসতি স্থাপন করেন। আমি তোমাদের যেটা আগে বললাম যে এই সেনরা নাকি দাক্ষিণাত্য থেকে বাংলায় এসে তাদের সাম্রাজ্যটাকে তারা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু
বিজয় সেনকে এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে আমি কি বললাম যে সেন বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন সামন্ত সেন, আর সামন্ত সেনের পরবর্তীকালে যিনি এই সেন বংশের সিংহাসনে বসেন তিনি হলেন হেমন্ত সেন, আর হেমন্ত সেনের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে বিজয় সেন। আর এই বিজয় সেনকে আমরা বলি সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার, অর্থাৎ রিয়েল ফাউন্ডার অফ দা সেন ডাইনেস্টি। তাহলে তোমরা এটা মনে রাখবে। আর সেন রাজাদের কোথায় রাজধানী ছিল এটাও তোমরা জেনে রাখবে। সেন রাজাদের রাজধানী ছিল নবদ্বীপ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। আর তারা সংস্কৃত ভাষা ছিল তাদের প্রধান ভাষা, অর্থাৎ তারা সংস্কৃত ভাষাতে বিভিন্ন বা সংস্কৃত ভাষাকে পৃষ্ঠপোষকতা করেছিল। তাহলে তোমরা জানলে যে এই সেন বংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন, আর সামন্ত সেনের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন হেমন্ত সেন। আর হেমন্ত সেন একটা উপাধি ধারণ করেছিলেন যার নাম ছিল কি মহারাজাধিরাজ, অর্থাৎ তিনি একজন স্বাধীন রাজা ছিলেন আমরা জানতে পারি। আর এর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে বিজয় সেন। আর এই বিজয় সেনকেই আমরা বলি এই সেন বংশের রিয়েল ফাউন্ডার, অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে এবার আমরা দেখব এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন সম্পর্কে। আর তার সময়কালটা যদি আমরা বলি, তোমরা দেখতে পাচ্ছ 1096 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই সেন বংশের শাসক হিসাবে শাসন কার্য পরিচালনা করেন। যিনি অর্থাৎ বিজয় সেন যেহেতু এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এই কারণে তার সময়কালটা তোমরা মনে রাখবে। তার সময়কালটা 1096 থেকে 1198 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমি বললাম বিজয় সেন যিনি ছিলেন এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি 1096 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। আর তার কথা আমরা কোথা থেকে জানতে পারি, এটা প্রথমে আমরা দেখবো যে বিজয় সেনের সম্পর্কে আমরা কোথায় থেকে তার সমস্ত কথা আমরা জানতে পারি। তোমরা দেখবে যে একটা প্রশস্তি তোমরা পড়েছো দেওপাড়া প্রশস্তি, আর এই দেওপাড়া প্রশস্তি যেটা লিখেছেন উমাপতি ধর, অর্থাৎ উমাপতি ধরের লেখা দেওপাড়া প্রশস্তি থেকে আমরা এই বিজয় সেনের কথা জানতে পারি। এছাড়া আরেকটি জায়গা রয়েছে অর্থাৎ বিক্রমপুর তাম্রশাসন, এই বিক্রমপুর তাম্রশাসন থেকেও আমরা এই বিজয় সেনের বিভিন্ন কথা জানতে পারি। তাহলে আমি কি বললাম যে এই বিজয় সেন সম্পর্কে আমাদের জানার সোর্স কি রয়েছে, বিজয় সেন সম্পর্কে জানার সোর্স মূলত দুটি রয়েছে। একটি হলো দেওপাড়া প্রশস্তি, অর্থাৎ যেটি উৎকীর্ণ করেছিলেন উমাপতি ধর, অর্থাৎ আবার এমনও প্রশ্ন হতে পারে উমাপতি ধর কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, তোমরা বলবে বিজয় সেন, অর্থাৎ বিজয় সেনের রাজসভার উমাপতি ধরের লেখা দেওপাড়া প্রশস্তি এবং বিক্রমপুর তাম্রশাসন থেকে আমরা তার কথা জানতে পারি। আর এছাড়াও তার রাজসভাতে একজন কবি ছিলেন যিনি ছিলেন শ্রীহর্ষ, আর তিনি এই বিজয় সেনের স্মরণে লেখেন বিজয় প্রশস্তি, যেখানে আমরা মূলত এই বিজয় সেনের প্রশংসা সম্পর্কে জানতে পারি। আর এই বিজয় সেন যেহেতু একজন স্বাধীন রাজা ছিলেন তাই তার উপাধিগুলো তেমন ছিল। তার উপাধি ছিল মহারাজাধিরাজ এবং পরম মহেশ্বর। মহারাজাধিরাজ এবং পরম মহেশ্বর, তিনি এই উপাধি দুটিও ধারণ করেছিলেন। যদি তোমাদের প্রশ্ন করে যে এই সেন বংশের একজন প্রথম অর্থাৎ স্বাধীন শাসককে, অর্থাৎ সেন বংশের সর্বপ্রথম স্বাধীন শাসককে, তাহলে তোমরা বলবে যে এই সেন বংশের সর্বপ্রথম স্বাধীন শাসক হলেন হেমন্ত সেন, যেহেতু আমরা তার মহারাজাধিরাজ টাইটেলটা দেখতে পেয়েছি। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই বিজয় সেনকে, বিজয় সেন পরম মহেশ্বর এবং মহারাজাধিরাজ এই উপাধি দুটিও তিনি ধারণ করেছিলেন। তাহলে আর তোমরা জেনে রাখবে যে সুলাপানি তিনি ছিলেন এই সুলাপানি ছিলেন এই বিজয় সেনের রাজসভার একজন বিখ্যাত শিল্পী। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, এখানে তোমরা এটা জেনে রাখবে যে সুলাপানি ছিলেন তার রাজসভার একজন বিখ্যাত শিল্পী। তাহলে চলো এবার আমরা বিজয় সেন সম্পর্কে দেখি। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা আমি তোমাদের বললাম। তাহলে হেমন্ত সেনের পুত্র বিজয় সেন স্বাধীন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো কে বিজয় সেন। উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি, উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে আমরা বিজয় সেনের কথা জানতে পারি। এটা তুমি মনে রাখবে এবং
এই উমাপতিধরের দেওপারা লিপি থেকে জানা যায় যে তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ প্রভৃতি রাজাদের পরাজিত করেন এবং মিথিলা ও পূর্ববঙ্গের যাদবদেরও তিনি পরাজিত করেছিলেন। তাহলে আমরা কি জানলাম যে দেওপারা প্রশস্তি থেকে আমরা শুধু বিজয় সেনের কথা জানি না, এবং সেখান থেকে জানতে পারি যে তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ বিভিন্ন রাজাদেরকে পরাজিত করে সেই জায়গা দখল করেছিলেন। সেই বর্ণনাও আমরা পাই কোথা থেকে? এই উমাপতিধরের দেওপারা প্রশস্তি থেকে। এর বাদেও আমরা বিক্রমপুর তাম্রশাসন থেকেও এই বিজয় সেনের সম্বন্ধে আমরা জানতে পারি। আর এই বিজয় সেনের আবার রাজধানী ছিল দুটো, বা ক্যাপিটাল ছিল দুটি, এটা তোমরা জেনে রাখবে। একটি রাজধানী হলো বিজয়পুর এবং অপরটি হলো কি বিক্রমপুর। তাহলে আমি কি বললাম যে বিজয় সেনের রাজধানী ছিল দুটি, একটি হলো বিজয়পুর, যার যেটি অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গে, এবং পূর্ববঙ্গের হলো বিক্রমপুর। তাহলে তোমরা দেখবে যে তার রাজধানী ছিল দুটি, একটি তার হলো পশ্চিমবঙ্গের বিজয়পুর এবং পূর্ববঙ্গের বললে কোথায়? পূর্ববঙ্গের বিক্রমপুর। তাহলে এই দুটো মনে রাখবে, তার রাজধানী ছিল দুটি, একটি হলো বিজয়পুর এবং অপরটি হলো কি বিক্রমপুর। আর তিনি একজন শৈব ধর্মের অবলম্বী ছিলেন। আর তার রাজসভার একজন বিখ্যাত কবি, যেটার নাম আমি তোমাদের আগে বললাম, শ্রীহর্ষ, তিনি লিখেছিলেন বিজয় প্রশস্তি রচনা করেন। এটা তোমরা মনে রাখবে যে শ্রীহর্ষ তিনি রচনা করেন বিজয় প্রশস্তি। এখান থেকে আমরা মূলত এই বিজয় সেনের প্রশংসা সম্পর্কে আমরা জানতে পারি। আর তার পরবর্তীকালে আমরা দেখতে পারি সুযোগ্য শাসক হিসাবে বল্লাল সেন তিনি সিংহাসনে বসেন। তাহলে আমরা কি দেখতে পারি? যে তার পরবর্তীকালে সিংহাসনে বসেন কে? বিজয় সেন। তাহলে আমি তোমাদের একবার রিকল করে দিই, আমি কি বললাম, যে বিজয় সেন ছিলেন এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর বিজয় সেন অর্থাৎ হেমন্ত সেনের পরবর্তীকালে তিনি সিংহাসনে বসেন। তার উপাধি ছিল কি? পরম মহেশ্বর এবং মহারাজাধিরাজ। তার কথা আমরা কোথা থেকে জানতে পারি? আমরা দুটো গ্রন্থ থেকে জানতে পারি, উমাপতিধরের দেওপারা প্রশস্তি এবং আরেকটি কি আমরা জানতে পারি? বিক্রমপুর তাম্রশাসন থেকে তার কথা আমরা জানতে পারি। আর তিনি এই কলিঙ্গ, মগধ, গৌড়, কামরূপ এই সকল জায়গা জয় করেছেন, তার বিবরণ আমরা পাই কোথা থেকে? উমাপতিধরের দেওপারা প্রশস্তি থেকে। আর সুলাপানি ছিলেন তার দরবারের একজন বিখ্যাত শিল্পী। এটা এখানে নেই, তোমরা নোট করবে যে সুলাপানি ছিলেন বিজয় সেনের রাজ দরবারের একজন বিখ্যাত শিল্পী। তিনি এছাড়াও একজন শৈব ধর্ম অবলম্বী ছিলেন। আর শ্রীহর্ষ অর্থাৎ কবি শ্রীহর্ষ তার স্মরণে বিজয় প্রশস্তি রচনা করেন, যাতে মূলত তার কৃতিত্ব বিবরণ রয়েছে। আর তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে বল্লাল সেন তার উত্তরাধিকারী হিসেবে তিনি সিংহাসনে বসেন। আর এবার আমরা আলোচনা করব এই বল্লাল সেন সম্পর্কে, যার রাজত্বকাল মোটামুটি 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই বল্লাল সেনের রাজত্বকালে এই সেন বংশের শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। আর এই যে বল্লাল সেন তিনি একজন যে সুযোগ্য পণ্ডিত ছিলেন সে কথা আমরা জানতে পারি। তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন, যার মধ্যে আমরা দেখতে পারি দান সাগর, অদ্ভুত সাগর, আতাশ সাগর প্রভৃতি। আর আমরা যেমন দেখতে পারি যে বিজয় সেনের সম্পর্কে আমরা যেমন জানতে পারলাম বিক্রমপুর তাম্রশাসন এবং উমাপতিধরের দেওপারা প্রশস্তি, তেমনি আমরা বল্লাল সেনের সম্পর্কে জানতে পারি কোথা থেকে? বল্লাল চরিত, অর্থাৎ বল্লাল চরিত নামক একটি গ্রন্থ রয়েছে, যেখান থেকে আমরা তার কথা জানতে পারি। আর এই বল্লাল চরিত গ্রন্থটি যিনি রচনা করেন তার নাম হলো কি? কবি আনন্দ। তোমরা এটি নোট ডাউন করবে যে আমরা বল্লাল চরিত গ্রন্থ থেকে বল্লাল সেনের সম্বন্ধে জানতে পারি। আর এই গ্রন্থটি রচনা করেন কবি আনন্দ। আর বল্লাল চরিত আর একটা লাইন এখান থেকে মনে রাখতে হয় আমাদের, যে বল্লাল চরিত সম্পাদনা অর্থাৎ প্রকাশ করেন কে? বল্লাল চরিত সম্পাদনা করেন হরিশ্চন্দ্র কবিরত্ন। ওই নামটা না পারলে এই নামটা তোমরা পেয়ে যাবে, যে বল্লাল চরিত যিনি লিখেছেন তিনি হলেন কে? কবি আনন্দ, এবং সম্পাদনা করেন হরিশ্চন্দ্র কবিরত্ন। এই দুটি নামটা তোমরা মনে রাখবে। আর সেরা পরিচিতি শাসক সেন বংশকে যিনি সুসংহত করেছিলেন তিনি হলেন কি? বল্লাল সেন। আর এই বল্লাল সেনের কথা আমরা আরেকটি জায়গা থেকে জানতে পারি, কি? নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন। তাহলে আমি কি বললাম? যে নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে আমরা এই বল্লাল সেনের বিভিন্ন কথা আমরা জানতে পারি। তাহলে চলো এবার আমরা, আর এই বল্লাল সেন তিনি গৌড় অর্থাৎ যেটি এখন মালদা শহর, তিনি এটি নির্মাণ করেন এবং তার পুত্র লক্ষণ সেনের নাম
অনুযায়ী এটা তিনি নামকরণ করেন কি লক্ষণাবতী। তাহলে মনে রাখবে যে লক্ষণাবতী শহরকে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে বল্লাল সেন, এবং গৌরনগরে তিনি পত্তন করেন, তিনিও হলেন কে বল্লাল সেন। এটা তোমরা মনে রাখবে। আর তিনি মূলত তার নবদ্বীপকে তিনি রাজধানী করেছিলেন বলেও এটা আমরা জানতে পারি। তাহলে চলো এবার আমরা এই বল্লাল সেন সম্পর্কে দেখি, তার সম্বন্ধে যে সকল গুরুত্বপূর্ণ লাইনগুলি রয়েছে। বল্লাল সেন যিনি ছিলেন এই বংশের একজন উল্লেখযোগ্য শাসক, তিনি তার সাম্রাজ্যকে সুসংহত করেছিলেন। আর তার এই বল্লাল সেনের যদি সময়কালটা আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তাহলে আমি বললাম যে বল্লাল সেন মূলত 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। আর এই বল্লাল সেনের রাজত্বকালে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল, এটা তোমরা জেনে রাখবে। আর তিনি একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মূলত অদ্ভুত সাগর এবং দান সাগর গ্রন্থ রচনা করেছিলেন। এই অদ্ভুত সাগর, দান সাগর, আকাশ সাগর এই তিনটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। যদিও তিনি দান সাগর তিনি সম্পূর্ণ করেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর লেখা শুরু করার পরে তিনি মারা যান। আর এই দান সাগর তিনি রচনা করেন 1100, আমি এখানে লিখে দিই তোমাদের, 1168 সালে। তোমরা এটা দেখতে পাচ্ছ এবং এটা নোট ডাউন করবে যে 1168 সালে তিনি এই দান সাগর রচনা করেছিলেন। এবং যিনি অদ্ভুত সাগর যে গ্রন্থটা, তার পরের বছর অর্থাৎ এই অদ্ভুত সাগর গ্রন্থটা 1169 সালে তিনি লেখা শুরু করেন, কিন্তু তিনি এটা সম্পূর্ণ করার পূর্বেই মারা যান। তাহলে এটা তোমরা জেনে রাখবে যে দান সাগর তিনি 1168 সালে লেখেন এবং 1169 সালে তিনি অদ্ভুত সাগর রচনা করেন, শুরু করেন, কিন্তু তার কার্য সম্পূর্ণ করতে পারেননি, এটা তোমরা জেনে রাখবে। আর এই অদ্ভুত সাগর মূলত একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ, শেষ করেন তার পুত্র লক্ষণ সেন। তাহলে আমরা বললাম যে এই অদ্ভুত সাগর যে গ্রন্থ সেটির কাজ অর্থাৎ শেষ করেন যিনি, তিনি হলেন কে লক্ষণ সেন। আর বল্লাল সেন থেকে আমাদের আরেকটি টপিক পড়তে হয়, এটা হলো কি কৌলিন্য প্রথা বা কৌলিন্য সিস্টেম। এটা কি? এই বল্লাল সেন থেকে যদি কোনো প্রশ্ন আসে, একটা প্রশ্ন তোমরা দেখতে পারবে যে কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথাটা বাংলায় চালু করেন কে? আমরা জানি বল্লাল সেন। অর্থাৎ কৌলিন্য কথাটি এসেছে একটি সংস্কৃত, কৌলিন্য একটি সংস্কৃত শব্দ যা কুলিনা শব্দ থেকে এসেছে। এটা তোমরা জেনে রাখবে যে কৌলিন্য একটি সংস্কৃত শব্দ যা কুলিনা শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো কি গুড ফ্যামিলি। তাহলে আমরা দেখলাম যে এই কৌলিন্য শব্দের অর্থ হলো গুড ফ্যামিলি। আর এই কৌলিন্য ব্যাপারটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি একই গোত্রের মধ্যে তিনি বিবাহর এই সিস্টেম বা রীতিনীতিকে তিনি প্রচলন করেছিলেন, যা কৌলিন্য সিস্টেম নামে পরিচিত। তাহলে আমরা জানতে পারলাম যে এই বল্লাল সেনই কৌলিন্যর প্রথাকে তিনি চালু করেছিলেন। এটি একটি সংস্কৃত শব্দ যা কুলিনা বা কুলিন থেকে এসেছে এবং যার অর্থ হলো গুড ফ্যামিলি। বাংলা অর্থাৎ বল্লাল সেন বাঙালি হিন্দু সমাজে ব্রাহ্মণ বৈদ্য কায়স্থদের মধ্যে তিনি কৌলিন্য প্রথা বা কৌলিন্য সিস্টেম তিনি চালু করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে যে বল্লাল সেনই তিনি কৌলিন্য প্রথাকে তিনি চালু করেছিলেন। এবং আনন্দ ভট্টের বল্লাল চরিত থেকে জানা যায় যে মিথিলা বল্লাল সেনের রাজত্বভুক্ত ছিল। তাহলে আমরা কি বললাম যে আনন্দ ভট্টের লেখা কি বল্লাল চরিত, আনন্দ ভট্টের লেখা বল্লাল চরিত, যেটা আমি বললাম এখান থেকে আমরা জানতে পারি যে মিথিলা, এই মিথিলা বল্লাল সেনের রাজত্বভুক্ত ছিল আর পঞ্চম প্রদেশ হিসেবে পরিগণিত হতো। আর অপর চারটি যে জায়গা সেটা তোমরা একটু দেখে রাখো, রাধা, বরেন্দ্র, বাগরি এবং বঙ্গ। তাহলে কি বললাম যে তার আমলে মূলত এই চারটি রাজ্য তার অন্তর্ভুক্ত ছিল, রাধা, বরেন্দ্র, বাগরি এবং বঙ্গ। আর তার আমলে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব তার হলো তিনি গৌড় অর্থাৎ মালদা নগরের প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন, যা বর্তমানে মালদা শহর নামে পরিচিত। আর তার পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে তার নামকরণ করেন কি লক্ষণাবতী। এটা তোমরা জেনে রাখবে।
তার আমলে মালদাহের কাছে গৌড় নগরীর পত্তন হয়। আমি কি বললাম, যেটা বললাম যে তার আমলে মালদাহের কাছে গৌড় নগরীর পত্তন হয় ও লক্ষণ সেনের নাম অনুসারে এর নাম হয় লক্ষণাবতী। এটা তোমরা জেনে রাখবে যে গৌড় নগরীর পত্তন করেন যিনি, তিনি হলেন বল্লাল সেন, আর তার পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে এর নাম হয় কি লক্ষণাবতী। এটা তোমরা মনে রাখবে। আর এর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে, লক্ষণ সেন। আর তার সময়কাল আমি যদি বলি 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা দেখলাম প্রথমে বিজয় সেন, তারপরে বল্লাল সেন, এবং এরপর আমরা দেখতে পারবো লক্ষণ সেন, যিনি 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সেন বংশের একজন সুদক্ষ শাসক হিসাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন। আর এই লক্ষণ সেনের সম্পর্কে এবার আমরা সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব। এই লক্ষণ সেনের অধীনেই এই সেন রাজবংশের গৌরব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। অর্থাৎ আমি বললাম যে সেন রাজবংশের সব থেকে গৌরবময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এই লক্ষণ সেনের সময়কালে, যিনি তার সাম্রাজ্যে আসাম, উড়িষ্যা, বিহার এবং বারাণসী পর্যন্ত বিস্তৃতি ঘটিয়েছিলেন। তাহলে আমি কি বললাম যে লক্ষণ সেনের সময়কালে এই সেন বংশ উচ্চতার চরম শিখরে পৌঁছেছিল এবং আসাম, বিহার, উড়িষ্যা অর্থাৎ বারাণসী পর্যন্ত নাকি তার সাম্রাজ্য বিস্তৃত ছিল বলে আমরা জানতে পারি। আর তার উপাধি রয়েছে দুটি, মূলত তিনি গৌরেশ্বর এবং অরিরাজ মদন শঙ্কর তিনি উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে আমি কি বললাম যে লক্ষণ সেনের আবার দুটো উপাধি রয়েছে, যেটি হলো কি গৌরেশ্বর এবং অরিরাজ মদন শঙ্কর। এটা তোমরা মনে রাখবে যে গৌরেশ্বর এবং অরিরাজ মদন শঙ্কর এই দুটি ছিল তার উপাধি। আর লক্ষণ সেনের রাজদরবারে উল্লেখযোগ্য কিছু কবি বা সাহিত্যিক ছিলেন, যাদের মধ্যে রয়েছে জয়দেব, যিনি রচনা করেন গীত গোবিন্দ, এবং তারপরে রয়েছে উমাপতি ধর, যিনি রচনা করেন উমাপতি ধর। তারপরে রয়েছে ধৈ, যিনি লিখেছিলেন পবনদূত, শরণ এবং গোবর্ধন। অর্থাৎ আমরা দেখতে পাই লক্ষণ সেনের দরবারে পঞ্চরত্ন রয়েছে, অর্থাৎ যিনি হলেন প্রথমে রয়েছে জয়দেব, ধৈ, উমাপতিধর, শরণ এবং গোবর্ধন। এই নামগুলোকে তোমরা মনে রাখবে। আর তার প্রধানমন্ত্রী ছিলেন কে, হলায়ু ছিলেন একজন মহান কবি। তাহলে আমি বললাম যে লক্ষণ সেন তিনি ছিলেন বল্লাল সেনের পুত্র। তিনি সিংহাসনে বসার পরেই তার সাম্রাজ্যটাকে চরম শিখরে পৌঁছেছিলেন এই সেন বংশটাকে। তিনি দুটো উপাধি ধারণ করেছিলেন, সেই উপাধির নাম হলো কি গৌরেশ্বর এবং অরিরাজ মদন শঙ্কর। আর লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন, যার মধ্যে ছিলেন জয়দেব, ধৈ, উমাপতিধর এবং শরণ এবং গোবর্ধন। এই পাঁচজন ছিলেন তার রাজদরবারের পঞ্চরত্ন। আর তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিলেন হলায়ুদ, যিনি একজন মহান কবিও ছিলেন বলে আমরা জানতে পারি। আর এই সেন বংশের পতন ঘটে কিভাবে, আমরা জানি যে এই সেন বংশের আগেই আমাদের ভারতবর্ষের উপর ধীরে ধীরে মুসলিম আক্রমণ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 13 শতাব্দীর শুরুতে আমরা দেখতে পাবো মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করেন এবং বাংলা, বিহার আক্রমণ করার পর ইসলামী সাম্রাজ্যের সঙ্গে তিনি এই রাজ্যটাকে যুক্ত করেছিলেন এবং এইভাবেই এই বংশের পতন ঘটে যায়। তাহলে এবার চলো আমরা এই লক্ষণ সেনের সম্পর্কে যে সকল লাইন রয়েছে সেই লাইনগুলোকে একবার দেখে নিই চটজলদি। তাহলে আমি বললাম যে 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষণ সেন এই সেন বংশের শাসক হিসাবে তিনি রাজত্ব করেন। আর লক্ষণ সেন পিতার মৃত্যুর প্রায় 60 বছর বয়সে সিংহাসনে বসেন। আর তার রাজ্যের রাজধানী ছিল বিক্রমপুর। এটা তোমরা জেনে রাখবে যে তার রাজ্যের রাজধানী ছিল বিক্রমপুর। আর তিনি তার পিতার মৃত্যুর পর 60 বছর বয়সে সিংহাসন আহরণ করেছিলেন। আর লক্ষণ সেনের লিপি থেকে আমরা জানতে পারি যে তিনি গৌড়, কামরূপ, কাশী, কলিঙ্গ তিনি জয় করেছিলেন। তাহলে আমি কি বললাম যে লক্ষণ সেনের বিভিন্ন লিপি থেকে আমরা জানতে পারি তিনি গৌড়, কামরূপ, কাশী, কলিঙ্গ জয় করেছিলেন। আর একটি গুরুত্বপূর্ণ সব থেকে লাইন তিনি আমরা দেখতে পাই, তোমরা গেলে পুরী, এলাহাবাদ এবং বারাণসী, পুরী, এলাহাবাদ এবং বারাণসীতে তার বিজয় স্তম্ভ রয়েছে। এই তিনটি জায়গাতে তার বিজয় স্তম্ভ পাওয়া যায়। পুরী, এলাহাবাদ এবং বারাণসীতে তার বিজয় স্তম্ভ আমরা দেখতে পাই। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে যে গৌড়, কামরূপ, কাশী, কলিঙ্গ তিনি জয় করেছিলেন।
পুরী, এলাহাবাদ, বারাণসীতে তার বিজয় স্তম্ভ পাওয়া যায়। আর তার রাজ্যের রাজধানী ছিল কি বিক্রমপুর। আর এই বিক্রমপুর আমরা দেখলাম যে এটি ছিল কোথায়, পূর্ববঙ্গে অবস্থিত। তোমরা এই কটা লাইন একটু নোট করবে যেটা তোমার অজানা। আর আমি তোমাদের যেমনটা বললাম, তার আমলেই বখতিয়ার খলজি, এটা খুবই ইম্পর্টেন্ট, তার আমলেই বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। তাহলে তোমরা মনে রাখবে বাংলা আক্রমণ কে কার সময়ে করেন। তোমরা মনে রাখবে যে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এই লক্ষণ সেনের সময়কালে। এবং আমরা দেখতে পাই যে এই রাজধানী নবদ্বীপকে তিনি অধিকার করেন লক্ষণ সেন, তারপরে তিনি কি পলায়ন করেন। আর এনার রাজধানী নবদ্বীপকে তিনি তার দখলে নিয়ে নেন এবং সেখান থেকে লক্ষণ সেন তারপরে পলায়ন করেন। তার পরের পয়েন্টে আমরা দেখতে পাবো যে লক্ষণ সেন জীবনের সেই দিন পর্যন্ত পূর্ববঙ্গের বিক্রমপুর থেকে পূর্ব ও দক্ষিণ বঙ্গ শাসন করতেন। আর লক্ষণ সেন একজন বিষ্ণুর উপাসক ছিলেন, এটা আমরা জানতে পারি। আর তার উপাধিগুলো তোমরা দেখতে পাবে, পরম ভগবত, অরিরাজ, মদন, শঙ্কর, এই দুটো উপাধি তোমরা মনে রাখবে। পরম ভগবত এবং অরিরাজ, মদন, শঙ্কর, এই দুটো উপাধি খুবই গুরুত্বপূর্ণ। পরম ভগবত এবং অরিরাজ, মদন, শঙ্কর, এই উপাধি দুটো তোমরা মনে রাখবে। আর তার রাজদরবারের একজন নয় বরং পঞ্চরত্ন ছিল, আমরা জানতে পারি। লক্ষণ সেনের রাজদরবারে পঞ্চরত্ন ছিল, সেটা আমরা জানতে পারি। যার মধ্যে প্রথমে রয়েছে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। এটা তোমরা মনে রাখবে, বিভিন্ন পরীক্ষাতে এটা আসে যে গীত গোবিন্দের রচয়িতাকে তোমরা বলবে জয়দেব। আর পবনদূত, এটি গ্রন্থ, এটিও খুব গুরুত্বপূর্ণ। পবনদূত যেটি রচনা করেন ধৈ, এটি রচনা করেন ধৈ। তারপরে আমরা দেখতে পাবো পণ্ডিত উমাপতি ধর, শরণ এবং কবি গোবর্ধন, তার রাজসভাকে তারা অলঙ্কৃত করেছিলেন। তাহলে আমি কি বললাম যে তার রাজসভায় পঞ্চরত্ন ছিল। তার মধ্যে আমরা দেখতে পাবো যে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, পবনদূতের রচয়িতা ধৈ, পণ্ডিত উমাপতি ধর, শরণ এবং কবি গোবর্ধন, এই পাঁচজন তার রাজসভাকে অলঙ্কৃত করিয়েছিলেন, অর্থাৎ তারা এই রাজসভাকে সাজিয়েছিলেন। আর তার প্রধানমন্ত্রী, অর্থাৎ আমরা দেখতে পাই যে লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন কি হলায়ুদ, এটা এখানে নেই, তোমরা এটা নোট করে নেবে। হলায়ুদ ছিলেন একজন মহান কবি। আর এই লক্ষণ সেনই ছিলেন বাংলা শেষ হিন্দু শাসক। তাহলে আমি কি বললাম যে এই লক্ষণ সেনই ছিল এই বাংলা শেষ হিন্দু রাজা বা শাসক। এটাও খুবই মনে রাখবে, ইম্পর্টেন্ট, যে বাংলা শেষ হিন্দু শাসক কে ছিলেন। তোমরা বলবে যে লক্ষণ সেন ছিল বাংলা শেষ হিন্দু মহান শাসক। তাহলে আমরা লক্ষণ সেন সম্পর্কে গুরুত্বপূর্ণ যে সকল লাইনগুলো ছিল সেগুলো আমরা জানতে পারলাম। আর এই সেন যুগে আমরা দেখতে পাবো যে স্থাপত্য সংস্কৃত একটি উন্নীত, মানে খুবই উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিল, তার আমরা প্রমাণ পাই। যেমন রয়েছে বাংলাদেশের ঢাকাতে একটি ঢাকেশ্বরী মন্দির, এখানে এটা নেই, তোমরা মনে রাখবে যে বাংলাদেশে আমরা দেখতে পাই যে ঢাকেশ্বরী মন্দির, সেটিও এই সেন বংশের রাজত্বকালে তৈরি হয়েছিল। তাহলে আমি কি বললাম যে সেন যুগ ও সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বর্তমানে ঢাকা, অর্থাৎ যেখানে রয়েছে ঢাকেশ্বরী মন্দির, সেটিও এই সেন রাজবংশের সময়কালে নির্মিত হয়েছিল। তাহলে যে সকল ইনফরমেশন অর্থাৎ লাইনগুলো এই বংশ থেকে অর্থাৎ সেন ডাইনেস্টি থেকে হতে পারে, সেই সকল লাইনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই সেন বংশের একজন, অর্থাৎ সেন বংশের সর্বশেষ যিনি শাসক, তার নামটা তোমরা মনে রাখবে কেশব সেন ছিল এই সেন বংশের সব থেকে উল্লেখযোগ্য নয়, কেশব সেন ছিল এই বংশের সর্বশেষ শাসক। তাহলে আমি বললাম যে এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন হচ্ছে সামন্ত সেন, তার পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন হেমন্ত সেন। আর হেমন্ত সেনের পরে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন বিজয় সেন। বিজয় সেনের পরে আমরা দেখতে পারবো বল্লাল সেন। আর বল্লাল সেন থেকে তোমরা কৌলিন্য প্রথাটাকে মনে রাখবে। এবং বল্লাল সেনের পরবর্তীকালে আমরা দেখতে পাবো লক্ষণ সেন। আর এই বংশের সর্বশেষ যিনি শাসক তিনি হলেন কেশব সেন। তাহলে তোমরা মনে রাখবে যে এই সেন বংশের সর্বশেষ শাসক হলো কেশব সেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলের নতুন যারা, তারা চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করো। এবং দেখো আমি কমিউনিটি পোস্টে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তার আনসার করো এবং সেখানে কমেন্ট করো, লাইক করো,
শেয়ার করো। তাহলে আজকের ক্লাসটি ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।